আচ্ছা, আসুন শুরু করি একটা ইন্টারেস্টিং ভাবনা দিয়ে। বিনিয়োগকে অনেকটা সুষম খাবারের সাথে তুলনা করা যায়, তাই না? মানে যেমন শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন সব লাগে, কিন্তু ঠিকঠাক পরিমাণে মিশিয়ে খেলে শরীর ভালো থাকে। একদম ঠিক বলেছেন। বিনিয়োগের জগতেও ব্যাপারটা কিন্তু একই রকম। মানে বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাস আছে, ধরুন ইকুইটি বা শেয়ার বাজার, ফিক্সড ইনকাম, আবার সোনা। এদের প্রত্যেকেরই নিজস্ব একটা চরিত্র আছে, নিজস্ব ভূমিকা। ঠিক। আজকে আমরা বরোদা বিএনপি পারিবাজ মিউচুয়াল ফান্ডের কিছু ডেটা আর বিশ্লেষণের উপর ভিত্তি করে আলোচনা করব। দেখব যে এই বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলো একসাথে মিলে কিভাবে একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে পারে। মানে একদিকে লাভের সুযোগ যেমন থাকবে, তেমনি লোকসানের ঝুঁকিটাও কমবে। তার মানে আজকের আলোচনার মূল ফোকাস হচ্ছে এটা বোঝা যে এই বিভিন্ন বিনিয়োগগুলো কিভাবে একে অপরকে সাহায্য করে পোর্টফোলিওকে আরও মজবুত করতে পারে, মানে কিভাবে ওরা একসাথে কাজ করে। বেশ ইন্টারেস্টিং টপিক। চলুন তাহলে একটু গভীরে ঢোকা যাক। হ্যাঁ, চলুন। প্রথমেই দেখি বিভিন্ন অ্যাসেট ক্লাসের ভূমিকাটা কি। ইকুইটির কথাই ধরুন, মানে শেয়ার বাজার। ডেটা যা বলছে লম্বা সময়ে, যেমন ধরুন 2002 থেকে 2022 ইকুইটি কিন্তু দারুণ রিটার্ন দিয়েছে। নিফটি 500 টিআরআই ব্যবহার করে দেখলে বছরে গড়ে প্রায় 17.3%। বা 17.3%, এটা তো বেশ আকর্ষণীয়। অবশ্যই আকর্ষণীয়, কিন্তু এর সাথেই মনে রাখতে হবে ঝুঁকিটাও বেশি। আর বাজারের ওঠানামা সে তো আছেই। বেশ অনেকটা। হ্যাঁ, এই ওঠানামার বিষয়টাতেই অনেকে একটু চিন্তায় পড়েন। তাহলে এই যে স্থিতিশীলতার কথা বলছিলাম, সেখানে ফিক্সড ইনকামের ভূমিকাটা কেমন? ফিক্সড ইনকাম, যেমন ধরুন ডেট ফান্ড, সেটা অনেকটাই স্থিতিশীল আয়ের জায়গা। ওই একই সময়ে মানে 2002 থেকে 2022 গড় রিটার্ন ছিল বছরে প্রায় 7.4%। আচ্ছা, 7.4%? ইকুইটির চেয়ে কম হলেও স্থিতিশীল। হ্যাঁ, রিটার্ন কম, কিন্তু ঝুঁকিও তুলনামূলকভাবে কম। আর একটা নিয়মিত আয়ের সম্ভাবনা থাকে, এটাই এর মূল আকর্ষণ। বুঝলাম। আর সোনা? সোনা তো একেবারে অন্যরকম একটা জিনিস। ঠিক তাই, সোনা তো একটা ঐতিহাসিক অ্যাসেট। আন্তর্জাতিক বাজারেও এর কদর আছে। এর একটা খুব বড় গুণ হল এটা কিন্তু ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা হ্যাজ হিসেবে কাজ করে। মানে যখন জিনিসপত্রের দাম বাড়ে বা ধরুন ভূ-রাজনৈতিক কোনো সমস্যা হয়, তখন এটা পোর্টফোলিওকে একটা সুরক্ষা দেয়। বলতে পারেন একটা ইন্স্যুরেন্সের মতো। ইন্টারেস্টিং। আরেকটা মজার ব্যাপার হলো, ঐতিহাসিকভাবে দেখা যায় সোনার দাম আর ইকুইটি বা ফিক্সড ইনকামের দাম প্রায় উল্টো দিকে চলে। ডেটা অনুযায়ী ইকুইটি আর সোনার মধ্যে কোরিলেশন তো প্রায় শূন্যের কাছাকাছি, -0.07। মানে এদের মধ্যে সম্পর্ক খুব কম, অনেক সময় একটা বাড়লে অন্যটা কমে যায়। এই যে বললেন উল্টো দিকে চলে, মানে নেগেটিভ কোরিলেশন, এটা তো তাহলে বাজারের খারাপ সময়ে খুব কাজে লাগার কথা। একদম ঠিক পয়েন্ট। সংকটের সময়ে সোনার এই ভূমিকাটা আরও বেশি করে চোখে পড়ে। ধরুন 2007-08-এর গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস বা 2000-এর কোভিড প্যান্ডেমিক। তখন ইকুইটি মার্কেটে কি বিশাল পতন হয়েছিল, প্রায় 56% আর 38%। কিন্তু সেই সময়ে দেখুন সোনার দাম বেড়েছিল প্রায় 22% আর 6%। তার মানে যখন সবাই ভয়ে অন্য অ্যাসেট থেকে টাকা সরিয়ে নিচ্ছে, তখন সোনায় ভরসা রাখছে, যাকে বলে ফ্লাইট টু সেফটি। এক্স্যাক্টলি, এটাই সেই ফ্লাইট টু সেফটি। আর এটা খুব পরিষ্কার দেখাচ্ছে যে সোনা কিভাবে পোর্টফোলিওর ঝুঁকি কমাতে সাহায্য করে। বলতে পারেন একটা শক অ্যাবজর্বারের মতো কাজ করে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, শুধু একটা অ্যাসেটে সব টাকা না রেখে এই তিনটিকে যদি ঠিকঠাক অনুপাতে মেশানো যায়, তাহলে একটা ভালো ব্যালেন্স আসতে পারে। ঠিক ধরেছেন। এই আইডিয়াটাই হলো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন। যখন ইকুইটি, ফিক্সড ইনকাম আর সোনা এই তিনটিকে একটা নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়, তখন ঝুঁকি আর রিটার্নের মধ্যে একটা ভালো ভারসাম্য পাওয়া যায়। আমরা যে ডেটাগুলো দেখছিলাম সেখানে একটা ব্যাক টেস্টিংয়ের উল্লেখ আছে, মানে অতীতের ডেটা দিয়ে পরীক্ষা করে দেখা। হ্যাঁ, বলুন। সেখানে দেখা গেছে, ধরুন একটা পোর্টফোলিও যেখানে 65% ইকুইটি, 15% সোনা আর 20% ফিক্সড ইনকাম আছে, সেটা শুধু ইকুইটি আর ফিক্সড ইনকামের পোর্টফোলিওর চেয়ে, যেমন 65% ইকুইটি, 35% ফিক্সড ইনকাম, চেয়ে ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দিয়েছে। এই রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, এই টার্মটা একটু সহজ করে বললে ভালো হয়। মানে ঠিক কি বোঝায়? অবশ্যই, এর মানে হলো শুধু কত লাভ হলো সেটা দেখলেই হবে না, দেখতে হবে ওই লাভটা করতে গিয়ে কতটা ঝুঁকি নেওয়া হয়েছে।
মানে ঝুঁকির অনুপাতে লাভটা কতটা যুক্তিযুক্ত। ওই গবেষণায় আরও একটা দারুণ জিনিস দেখা গেছে। এই মাল্টি অ্যাসেট পোর্টফোলিওটা যদি আমরা 3 বছরের রোলিং ভিত্তিতে দেখি, রোলিং বেসিস মানে মানে সময়ের সাথে সাথে পরপর 3 বছরের সময়কাল ধরে যদি দেখি, তো এই মাল্টি অ্যাসেট পোর্টফোলিওতে নেগেটিভ রিটার্ন বা লোকসানের সম্ভাবনা প্রায় ছিলই না, মাত্র 0.02%। অথচ শুধু ইকুইটিতে যদি কেউ বিনিয়োগ করতেন, তার লোকসানের সম্ভাবনা ছিল প্রায় 7%। তার মানে ওই যে বিভিন্ন অ্যাসেট মেশানো হলো ওটাই বাঁচিয়ে দিয়েছে। যখন ইকুইটি খারাপ করেছে তখন হয়তো সোনা বা ফিক্সড ইনকাম কিছুটা সাপোর্ট দিয়েছে। একদম, এটাই হলো ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণের আসল সুবিধা। একটা খারাপ করলে অন্যটা সামলে নেয়। তাহলে তো একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য একটা মাল্টি অ্যাসেট ফান্ডে বিনিয়োগ করা বেশ সুবিধাজনক হতে পারে। মানে একসাথেই সব অ্যাসেটে বিনিয়োগ হয়ে গেল, ঝুঁকিটাও ভাগ হয়ে গেল, আবার ঝুঁকির তুলনায় ভালো রিটার্নের একটা সম্ভাবনাও তৈরি হলো। আচ্ছা, এই ধরনের ফান্ড কাদের জন্য বেশি উপযুক্ত বলে মনে করা হচ্ছে? উৎসগুলো যা বলছে এগুলো মূলত সেই সব বিনিয়োগকারীদের জন্য ভালো যারা একটু অভিজ্ঞ, যারা বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে তাদের বিনিয়োগ ছড়িয়ে দিতে চান, আর বাজারের বিভিন্ন পরিস্থিতিতে পোর্টফোলিওকে যতটা সম্ভব স্থিতিশীল রাখতে চান। কিন্তু একটা কথা, ঝুঁকি তো পুরোপুরি চলে যায় না, তাই না? না না, অবশ্যই না। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মনে রাখতেই হবে, সব বিনিয়োগেই ঝুঁকি আছে। ইকুইটিতে বাজারের ঝুঁকি, ফিক্সড ইনকামের সুদের হার বদলানোর ঝুঁকি, বা ক্রেডিট রিস্ক, মানে যাকে ঋণ দেওয়া হয়েছে সে শোধ করতে পারল না, সেই ঝুঁকি। সোনার দামেও ওঠানামা হয়। ডাইভার্সিফিকেশন ঝুঁকি কমাতে দারুণ সাহায্য করে, কিন্তু ঝুঁকিকে শূন্য করে দিতে পারে না। এটা কোনো ম্যাজিক নয়। ঠিক। তাই যে কোনো ফান্ডে বিনিয়োগ করার আগে অবশ্যই সেই স্কিম সংক্রান্ত সমস্ত তথ্য, মানে অফার ডকুমেন্ট, এগুলো খুব ভালো করে পড়ে নেওয়া উচিত। আর নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতাটাও বোঝা দরকার। ঠিক বলেছেন। আমরা আজ ফোকাস করছি বরোদা বিএনপি পারিবাস মাল্টি অ্যাসেট ফান্ডের ওপর। আচ্ছা, এটি একটি ওপেন এন্ডেড স্কিম, মানে যখন ইচ্ছে ঢোকা বা বেরোনো যায়। আর এর মূল ব্যাপারটা হলো, এটা একই সাথে ইকুইটি মানে শেয়ার, ডেট মানে ঋণপত্র, আর গোল্ড ইটিএফ। গোল্ড ইটিএফ মানে সোনার ওপর নির্ভরশীল ফান্ড, তাই তো? হ্যাঁ, একদম। এই তিনটেতেই বিনিয়োগ করে। আর আমাদের আজকের এই কথাবার্তাটা কিন্তু ফান্ডের নিজস্ব যে প্রেজেন্টেশন স্লাইড আছে তার তথ্যের ওপর ভিত্তি করেই হচ্ছে। বেশ, তাহলে আমাদের লক্ষ্যটা হলো এই ফান্ডের বিনিয়োগ পদ্ধতি, মানে এরা ঠিক কিভাবে টাকা খাটাচ্ছে, কোথায় কতটা রাখছে, আর এর মেন ফিচারগুলো কি কি সেগুলো একটু সহজ করে বোঝা। তো শুরুতেই জানতে চাই, এই ফান্ডটার প্রধান উদ্দেশ্যটা আসলে কি? দেখুন, ফান্ডটার মূল লক্ষ্য হলো লং টার্মে, মানে দীর্ঘমেয়াদে একটা ভালো ক্যাপিটাল গ্রোথ বা মূলধন বৃদ্ধি করা। আচ্ছা, এর জন্য এরা মেইনলি ভারতীয় শেয়ার বাজার মানে ইকুইটি, বিভিন্ন ডেট সিকিউরিটিজ বা ঋণপত্র, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস, এমনকি আরআইটিএস বা ইনভাইটস, মানে ওই রিয়েল এস্টেট বা ইনফ্রাস্ট্রাকচার ট্রাস্ট যেগুলো, ওগুলোতেও। হ্যাঁ, আর গোল্ড ইটিএফ মানে যে ফান্ডগুলো সোনার দামের সাথে ওঠানামা করে, এগুলোতে বিনিয়োগ করে। তবে একটা কথা মনে রাখা দরকার, মানে বিনিয়োগের জগতে কোনো লক্ষ্য পূরণের গ্যারান্টি কিন্তু থাকে না। তা তো বটেই। তার মানে একই ফান্ডে একদিকে যেমন শেয়ার বাজারের ঝুঁকি নেওয়া হচ্ছে, তেমনি আবার ডেট বা সোনা দিয়ে একটু স্টেবিলিটি আনারও চেষ্টা হচ্ছে। ঠিক ধরেছেন। এই ব্যালেন্সটা এরা কিভাবে করছে? মানে অ্যাসেট অ্যালোকেশনটা কেমন, কোথায় কেমন অনুপাতে বিনিয়োগ হচ্ছে? এদের অ্যাসেট অ্যালোকেশনের স্ট্র্যাটেজিটা বেশ পরিষ্কার। ফান্ডের একটা বড় অংশ, মানে ধরুন প্রায় 65 থেকে 80% পর্যন্ত, এটা যায় ইকুইটি বা শেয়ার বাজারে। ও, বেশ বড় অংশ। হ্যাঁ, এখানে তারা মাল্টিক্যাপ অ্যাপ্রোচ নেয়, মানে ছোট, মাঝারি, বড় সব সাইজের কোম্পানির শেয়ারেই বিনিয়োগের সুযোগ থাকে। স্বাভাবিকভাবেই এই অংশের ঝুঁকিটা মানে রিস্কটা বেশ হাই, কিন্তু লাভের পোটেনশিয়ালও ওখানেই বেশি। এক্স্যাক্টলি। রিটার্নের পোটেনশিয়ালে ওখানেই সবচেয়ে বেশি থাকে। আর বাকি অংশটা, সেটা কোথায় যায়? বাকিটার মধ্যে ধরুন 10 থেকে 25% বরাদ্দ থাকে ফিক্সড ইনকাম বা ডেট ইনস্ট্রুমেন্টের জন্য। আচ্ছা, এখানে সাধারণত খুব সেফ, মানে হাই কোয়ালিটি সরকারি বন্ড বা ভালো কর্পোরেট বন্ডে বিনিয়োগ করা হয়, যেখানে ক্রেডিট রিস্ক মানে টাকা ফেরত না পাওয়ার ভয়টা বেশ কম। বুঝতে পারছি। তাই এই অংশের ঝুঁকিটা লো থেকে মিডিয়াম এরকম বলা যেতে পারে। আর সোনা?
সোনার ভূমিকাটা কি এখানে? গোল্ডের জন্য ওই 10-25% বরাদ্দ থাকে গোল্ড ইটিএফ এর মাধ্যমে। সোনা তো জানেন ইনফ্লেশনের এগেনস্ট একটা হেজ হিসেবে কাজ করে। হ্যাঁ, আর বাজার যখন খুব ভলেটাইল থাকে? ঠিক, বাজারের অস্থিরতার সময় পোর্টফোলিওকে একটু ধরে রাখতে হেল্প করে। তবে সোনার দামও তো ওঠানামা করে, তাই এখানেও ঝুঁকিটা একটু বেশিই ধরা হয়। আচ্ছা। আর হ্যাঁ, রিটস আর ইনভিটসে 0-10% পর্যন্ত বিনিয়োগের অপশানও রাখা হয়েছে। যদিও হয়তো এই মুহূর্তে খুব বেশি বিনিয়োগ নেই, এগুলোতেও ঝুঁকি কিন্তু বেশ হাই। ইকুইটি অংশে যে মাল্টিক্যাপ অ্যাপ্রোচের কথা বললেন, সেটা নিয়ে যদি আরেকটু বলেন। প্রায় 45-55টা স্টকে বিনিয়োগ, এটা তো বেশ ডাইভার্সিফাইড এক পোর্টফোলিও মনে হচ্ছে। হ্যাঁ, বেশ ছড়িয়ে রাখা হয়। কোনো বিশেষ সেক্টর বা থিমের উপর কি এদের বেশি ঝোঁক থাকে? হ্যাঁ, ওদের একটা রিসার্চ বেসড ইনভেস্টিং প্রসেস আছে। কিছু স্পেসিফিক থিমের উপর ওদের নজর আছে। যেমন ধরুন ডোমেস্টিক B2C, মানে ভারতের অভ্যন্তরীণ চাহিদা নির্ভর ব্যবসা, যেমন ব্যাংকিং, অটোমোবাইলস, এছাড়াও গভর্নমেন্টের PLI স্কিম মানে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভস থেকে যারা লাভবান হতে পারে। আচ্ছা, PLI বেনিফিশিয়ারি। হ্যাঁ, তারপর চায়না +1 থিম বা ক্যাপিটাল গুডস সেক্টর, ডিফেন্স সেক্টর, এগুলো ওদের পছন্দের তালিকায় আছে। তার মানে যেখানে গ্রোথ পোটেনশিয়াল দেখছে সেদিকেই ফোকাস বেশি। কোন সেক্টর কি এখন একটু এড়িয়ে চলছে বা কম গুরুত্ব দিচ্ছে? দেখুন, প্রেজেন্টেশন অনুযায়ী আইটি আর হেলথ কেয়ার নিয়ে ওরা এখন বেশ নিউট্রাল। হয়তো ভ্যালুয়েশন একটা কারণ হতে পারে। অন্যদিকে মেটালস বা ধাতু আর এনার্জি বা শক্তি সেক্টরকে ওরা আপাতত একটু অসুবিধাজনক মানে আন্ডারওয়েট মনে করছে। কারণটা কি? কারণ হলো গ্লোবালি যে ইন্টারেস্ট রেট বাড়ছে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই সেক্টরগুলোতে পড়তে পারে বলে ওরা মনে করছে। আর এদের ইকুইটি অংশের পারফরমেন্স মাপার জন্য বেঞ্চমার্ক হলো NSE 500 TRI। বোঝা গেল। এবার যদি ফিক্সড ইনকাম বা ডেট অংশের স্ট্র্যাটেজির কথায় আসি, ওখানে মূল ফোকাসটা কোথায় থাকে? টিটপাটে মেইন ফোকাস থাকে ক্যাপিটাল প্রিজার্ভেশন আর রেগুলার ইনকাম জেনারেশন। তাই ওরা মূলত হাই ক্রেডিট রেটিং মানে সেফ আর সভরেন বা সরকারি ঋণপত্রে বিনিয়োগ করে। আচ্ছা। আর খুব স্টেবল বড় কোম্পানিগুলোর বন্ডেও করে। ইন্টারেস্ট রেট সামনে কোন দিকে যেতে পারে সেই ফোরকাস্টের উপর বেস করে ওরা ঠিক করে শর্ট টার্ম না লং টার্ম ডেটে বেশি থাকবে। মানে ডিউরেশন ম্যানেজমেন্ট করে। হ্যাঁ, অনেকটা তাই। এর মাধ্যমে ওরা ইকুইটির রিস্কটাকে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করে। রিস্ক আর পোটেনশিয়াল রিটার্নের দিক থেকে যদি দেখি, এই ফান্ডটাকে ঠিক কোথায় প্লেস করা যায়? মানে অন্যান্য হাইব্রিড ফান্ডের তুলনায় এটা কেমন? স্লাইড অনুযায়ী এই ফান্ডটা সাধারণত ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, মানে যেগুলো ডাইনামিক্যালি অ্যাসেট অ্যালোকেশন করে সেগুলোর চেয়ে একটু বেশি ঝুঁকি নেয়। একটু বেশি। কিন্তু অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড যেগুলো ইকুইটিতে আরও বেশি মানে প্রায় 75% বা তারও বেশি রাখে, সেগুলোর থেকে আবার কিছুটা কম ঝুঁকি বহন করে। মানে রিস্ক রিটার্নের দিক থেকে এটা একটা মাঝামাঝি জায়গায় আছে। আচ্ছা, বেশ। এবার ফান্ডে বিনিয়োগ সংক্রান্ত কিছু জরুরি তথ্য জেনে নিই। এখানে ইনভেস্টমেন্ট শুরু করতে হলে এককালীন বা লামসাম মিনিমাম 5,000 টাকা লাগে। আর এসআইপি? এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের অপশনও আছে। মান্থলি এসআইপি শুরু করা যায় মাত্র 500 টাকা থেকে। ও, বেশ কম অ্যামাউন্ট। হ্যাঁ, কোয়ার্টারলি বা ত্রৈমাসিক হলে 1500 টাকা। ডেইলি উইকলি এসআইপির অপশনও আছে। আর টাকা তোলার সময় কোনো চার্জ বা এক্সিট লোড সেটা কেমন? আচ্ছা, একটা কন্ডিশন আছে। যদি কেউ ইনভেস্ট করার 12 মাসের মধ্যে মানে 1 বছরের মধ্যে তার মোট ইউনিটের 10% পর্যন্ত রিডিম করে বা অন্য ফান্ডে সুইচ করে, তাহলে কোনো এক্সিট লোড নেই। আচ্ছা, 10% পর্যন্ত ছাড়। হ্যাঁ, কিন্তু যদি 12 মাসের মধ্যে 10%-এর বেশি ইউনিট ভাঙাতে চায়, তাহলে ওই অতিরিক্ত ইউনিটের যা ন্যাভ বা বাজার মূল্য থাকবে তার উপর 1% এক্সিট লোড কাটা হবে। আর 12 মাস পর? 12 মাস পেরিয়ে গেলে আর কোনো এক্সিট লোড নেই, তখন পুরো টাকাই তোলা যাবে কোনো চার্জ ছাড়া। ঠিক আছে। আর ফান্ডার ওভারঅল পারফরম্যান্স মাপার জন্য একটা কাস্টমাইজড বেঞ্চমার্ক আছে। এটা 65% নিফটি 500 TRI ইকুইটির জন্য, 20% নিফটি কম্পোজিট ডেট ইন্ডেক্স ডেটের জন্য, আর 15% ডোমেস্টিক প্রাইস অফ গোল্ড সোনার জন্য। এই তিনটের ওয়েটেজ অ্যাভারেজ। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, বরোদা বিএনপি পরিবাস মাল্টি অ্যাসেট ফান্ড একটা বেশ ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট অপশন দিচ্ছে, একদম, যেখানে স্ট্র্যাটেজিক্যালি ইকুইটি, ডেট, গোল্ড এইসব বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগটা ছড়িয়ে দেওয়া হয়। এর একটা নির্দিষ্ট রিস্ক প্রোফাইল আছে, আর লক্ষ্য হল লং টাইমে ওয়েলথ ক্রিয়েশন। ঠিক তাই। যারা একটা সিঙ্গল ফান্ডের মাধ্যমেই বিভিন্ন ধরনের অ্যাসেটে এক্সপোজার নিতে চান,
মানে পোর্টফোলিওতে একটু ব্যালেন্স আর ডাইভার্সিফিকেশন আনতে চান, তাদের জন্য এই ফান্ডের স্ট্রাকচারটা, এর কৌশলটা বোঝা বেশ হেল্পফুল হতে পারে। এটা মূলত লং টার্ম ইনভেস্টরদের জন্য বেশি সুটেবল।